সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই আপনারা ভালো আছেন। দর্শক, আজকের আলোচনার বিষয় আবরার হত্যা এবং আমাদের দেশপ্রেম। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি। তাদের একজন হচ্ছেন বিশিষ্ট সমাজচিন্তক এবং লেখক ও কলামিস্ট প্রিন্সিপাল নাজমুল হুদা। নাজমুল হুদা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আহ্বান করার জন্য এই টক শো। জি, একই সাথে আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন। তিনি হচ্ছেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিসুর রহমান। জনাব আনিসুর রহমান, আপনাকে স্বাগত স্টুডিওতে। দর্শক, পরিচয় পর্বের পর আমরা আলোচনায় চলে যাচ্ছি। দর্শক, আপনারা সবাই জানেন যে আজকে অত্যন্ত চাঞ্চল্যকর হত্যা মামলা, আবরার হত্যা মামলার রায় হয়েছে। এ রায় হয়েছে হাইকোর্ট থেকে। এর আগে বিচারিক আদালত থেকে রায় হয়েছিল। হাইকোর্টের রায় হওয়ার পর এটা নিয়ে জনপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এটি নিশ্চয়ই আজকে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই প্রিন্সিপাল নাজমুল হুদা, আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। আপনি জানেন যে বুয়েটের ছাত্র 2019 সালে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাকে বলা হয় শহীদ হয়েছেন। তাকে হত্যা করেছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছেলেরা, যারা বুয়েটের ছাত্র ছিল। তারা কিন্তু ছাত্র ছিল, বাট তারা সন্ত্রাসী ছিল। এই সন্ত্রাসীদের হাতে আবরার নিহত হয়েছিল। নিহত হওয়ার পর আজকে হাইকোর্টের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছে, তাতে 20 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই রায়কে আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন এই রায়ের উপরে জনপ্রত্যাশা সঠিকভাবে প্রতিফলিত হয়েছে? আপনার এই যুগোপযোগী প্রচারের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। মূলত বিষয় হলো এই, একটা রায় অনেক প্রত্যাশার প্রতিফলন ঘটায়, আবার একটা রায় দিয়েই সমাজে পরিবর্তন করা সম্ভব হয় না। একটা দৃষ্টান্ত, একটা উদাহরণস্বরূপ জনমনে অবশ্যই প্রভাব ফেলে, এটা সত্য কথা। আমরা যদি ঘটনার পেছনের ঘটনা চিন্তা করি, তাহলে একটু আমাদের ভেবে দেখা দরকার যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ছাত্রদের মাঝে যে প্রতিহিংসামূলক ছাত্র হত্যার প্রবণতা, এর বীজ কিন্তু অনেক পুরাতন। কেন এটা হয়েছে এর ব্যাখ্যা অনেক বিশদ ব্যাখ্যা। আমরা জানি পৃথিবীতে সব দেশেই ছাত্র আছেন, লেখাপড়া শিখছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসহ পাকিস্তান, অন্যান্য দেশেও আছে। কিন্তু আমাদের বাংলাদেশে যেমন রাজনৈতিক অঙ্গনে ছাত্র হত্যা হয়েছে, এরকম অন্য কোনো দেশে আমার মনে হয় ছাত্রদের মাধ্যমে প্রতিহিংসামূলক এরকম হত্যাকাণ্ড খুব কমই দেখা গেছে। বলতে পারেন চীনের তিয়ানজিয়াংমারে হত্যাকাণ্ড, সেটা রাষ্ট্র কর্তৃক ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল, কিন্তু ছাত্র সংগঠনকে হত্যা করেছে। এই ধরনের দৃষ্টান্ত খুব কমই পাওয়া যায় বাংলাদেশের মতো। এখন তাহলে কেন এটা ঘটছে, কারণটা কি? তো আমরা জানি আমাদের দেশের রাজনৈতিক যে দলগুলি আছে, অধিকাংশ দলের অনুসারী ছাত্র সংগঠন রয়েছে। অনেকে বলেন যে আমরা ছাত্র সংগঠন, আমরা নিজস্ব আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ, আমরা কোনো রাজনৈতিক দলের তল্পিবাহক নই, এটা দাবি করেন অনেকে। আমি সাধুবাদ জানাই তাদের এই মানসিকতাকে। কিন্তু বাস্তবে যখন প্রতিফলন দেখা যায়, তখন দেখা যাচ্ছে তারা এই নিরপেক্ষতা অনেক ক্ষেত্রে ধরে রাখতে পারেন না। এটা দুঃখজনক। তো ঘটনা একটাই, একটা হত্যাকাণ্ড, এই যে কত বড় মর্মান্তিক জিনিস। আল্লাহ পাক কালামে মজিদে হত্যাকাণ্ডের বিষয়ে অত্যন্ত কঠিন বর্ণনা দিয়েছেন। শাস্তির ওয়াইদ বা শাস্তির কথা বলেছেন, যেটাকে হদ বলা হয়, ইসলামিক পরিভাষা হদ। তো এটা হত্যাকাণ্ডের বিচার আমরা দেখেছি এর পূর্বে
একাধিক প্রক্রিয়া হয়েছে, একাধিক প্রক্রিয়ায় বিচারের ফয়সালা হয়েছে। অর্থাৎ ফয়সালাটা কেমন? আমরা জানি ভারতের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত কেন্দ্রীয় পুরুষ মহাত্মা গান্ধীকে নাথুরাম গডস গুলি করে হত্যা করেছিল। তাকে তাৎক্ষণিক ধরে আইনের আওতায় ফাঁসি দেওয়া হয়েছিল। অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিস্টার লিয়াকত আলী খানকে কর্নেল আকবর গুলি করে হত্যা করেছিল। তাকে জনসাধারণ পদপিষ্টে করে হত্যা করেছিল। দুই হত্যাকাণ্ড কিন্তু একরকম নয়। আমরা জানি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী সেই আসামিকে হাতে নাতে সাহাবীরা ধরে ফেলেছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়তে যাওয়া অবস্থায় পথিমধ্যে তাকে তরবারির আঘাতে হত্যা করা হয়েছিল। এই দুই হত্যাকাণ্ডের আসামি তাৎক্ষণিকভাবে ধরা পড়া সত্ত্বেও তাদেরকে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, বিচারিক প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের দেশে একটা ট্র্যাডিশন শুরু হয়েছে, সংস্কৃতি, অপরাধীকে তাৎক্ষণিক বিচারের আওতায় নিয়ে আসা জনসাধারণ কর্তৃক। জনসাধারণ একজন অপরাধীকে তাৎক্ষণিকভাবে পিটোচ্ছে, হাত পা ভেঙে দিচ্ছে, অনেক ক্ষেত্রে তাকে মেরেও ফেলছে। এটা যে কত বড় অন্যায় এবং জঘন্য! প্রত্যেকটা অপরাধীর আত্মপক্ষ সমর্থন করার অধিকার রয়েছে, ইসলামও রয়েছে, রাষ্ট্রীয় আইনও রয়েছে, রাষ্ট্রীয় আইন প্রচলিত বিচার ব্যবস্থায়, আমাদের প্রচলিত বিচার ব্যবস্থায়। সেক্ষেত্রে একজন অপরাধী যত বড় অপরাধী হোক না কেন, তাকে পিটুয়ে মেরে ফেলতে হবে, তার হাত পা ভেঙে দিতে হবে, রাস্তাঘাটে নিগৃহীত করতে হবে। এটা কোনো সুস্থ সমাজ ব্যবস্থার কথা না, আইনের কথা না। তো এখন এই যে আদালতে 20 জনকে ফাঁসি দিল এবং 5 জনের যাবজ্জীবন দিল, এইটাকে আপনি কিভাবে দেখছেন? এর ভিতরে কি জনপ্রত্যাশা প্রতিফলিত হয়েছে বলে মনে হয় আপনার? এখন যে প্রশ্ন করা হয়েছে আমাকে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র আবরার ফাহাদ, যাকে নির্মমভাবে পিটোয়ে হত্যা করা হয়েছিল, সে অপরাধী কি অপরাধী না, কোন আদর্শের বিশ্বাসী, কোন দলের বিশ্বাসী, এটা পরের বিষয়। কিন্তু একটা সুস্থ সবল মানুষ, একটা মেধাবী শিক্ষার্থী, দেশের জন্য একটা ভবিষ্যৎ, সে অত্যন্ত সম্পদ, তাকে পিটিয়ে হত্যা করতে হবে, এই ধরনের মানসিকতা যে সমাজে লালন করে, সে সমাজকে সুষ্ঠু সমাজ ব্যবস্থা বলে মনে করার একটু অসুবিধা মনে হয়। আর আমাদের সব থেকে অসুবিধা হলো এই যে তাৎক্ষণিকভাবে এক শ্রেণীর আমাদের ভিতরে বুদ্ধিজীবী আছেন বা সমাজ সচেতন আছেন, যারা এই ধরনের অপকর্ম বা পাপকে সম্মিলিতভাবে প্রতিবাদ না জানায় পরোক্ষভাবে যেন তাকে একটু প্রশ্রয় দেওয়ার মতো ভাষা ব্যবহার করি অথবা চুপ থাকি। এটা সব থেকে বড় অপরাধ। অপরাধী যেই হোক না কেন, সে আমার দলের হোক আর আমার বিপক্ষে দলের হোক, ছাত্র হোক বা সাধারণ লোক হোক, তার অপরাধকে অপরাধের আওতায় মনে করা এবং ভালো কাজকে ভালো কাজের আওতায় মনে করা, এটাই নিয়ম। তো একটা মেধাবী ছাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তাকে বিনা বিচারে হত্যা করা হলো, তার অপরাধটা কি দেশবাসী জানতে পারল না, তার অপরাধটা কি? সে একটা দলের সমর্থক, সে যে দলই হোক। না, আমরা যেখানে যেতে চাই, প্রিন্সিপাল নাজমুল হুদা, তাকে হত্যার পরে এখন বিচারের 2টো ধাপ পার হলো। বিচারিক আদালতে 20 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, 5 জনের যাবজ্জীবন দেওয়া হয়েছিল। হাইকোর্টে সেই রায় বহাল রেখেছে, 20 জনকে যাবজ্জীবন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 5 জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। এই যে রায়টা হয়েছে, এই রায়টা কি আপনার কাছে মনে হয় যে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে? একদম টু দ্য পয়েন্টে বলবেন আপনি। আমরা এটা মনে করতে পারি, বিচারিক আদালতের যে কোনো রায়কে শ্রদ্ধা জানানো সচেতন নাগরিকের একান্ত কর্তব্য, দায়িত্ব। জি, সকলেরই দায়িত্ব যে বিচারিক আদালতের রায়কে স্বাগত জানানো। তো যেহেতু একটা নির্মম হত্যাকাণ্ড ঘটে গেছে এবং সে হত্যাকাণ্ডের পরপর 2বার রায় হয়েছে,
সুতরাং সেই রায়কে আমরা সর্বান্তঃকরণে স্বাগত জানাই এবং এটা জনগণের প্রত্যাশা পূরণ করেছে বলে আমরা মনে করতে পারি। এটা বিষয়ে জি ধন্যবাদ জনাব আনিসুর রহমান। আমি এবার আপনার কাছে একটু শুনতে চাই এই আলোচনাটা, একই প্রশ্ন যে এই রায়কে আপনি কিভাবে দেখছেন, জনগণের প্রত্যাশা পূরণ হলো কিনা, এমনকি আপনি যে রাজনৈতিক দলের আপনি একজন নেতা, জাতীয় বিপ্লবী পরিষদ অর্থাৎ আপনার দল কিভাবে দেখছে এই রায়কে, বলুন আপনি। জি ধন্যবাদ আপনাকে। আমরা আসলে 2019 সালের অক্টোবর মাসে ফেনী নদীর একটা পানি বন্টন নিয়ে ফেসবুকের একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আবরার ফাহাদ, যে বুয়েটের মেধাবী ছাত্র ছিলেন, তাকে নির্মমভাবে সাপকে যেভাবে পিটানো হয় ঠিক সেভাবে গত 16 বছরের যে ফেসিবাদী সরকার যে ব্যবস্থা ছিল, আওয়ামী লীগের জঙ্গি ছাত্র সংগঠন ছাত্রলীগ কর্তৃক নির্মমভাবে নির্দয়ভাবে, মানে আপনার পিটানোর দৃশ্য যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন ওখানে এত বাজেভাবে একজন সুর বাটপার বা ডাকাতকেও কিন্তু মারা হয় নাই, তাকে সেভাবে কিন্তু মারা হয়েছে। সেই হিসেবে আজকের যে রায় মহামান্য হাইকোর্ট থেকে যে রায়টা হয়েছে, সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের দলের পক্ষ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ এবং আমাদের ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই এবং সরকারকে আরেকটা বিষয়ে সাধুবাদ জানাতে চাই। এবং শহীদ আবরার ফাহাদ হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তাকে 2025 সালের স্বাধীনতা পদক দেওয়ার জন্য যে এখানে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রেও আমরা স্বাগত জানাই। অর্থাৎ এই বিষয়টার মাধ্যমে আমরা ছাত্রদের যে একটা আপনার র্যাগিং সিস্টেম এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে একটা প্রতিহিংসাপরায়ণ যে মানসিকতা, তা আমরা আশা করছি যে এই প্রতিহিংসাপরায়ণ মানসিকতা থেকে ছাত্র সংগঠনগুলো বের হয়ে আসবে। কিন্তু আমরা গত 16 বছর এমন একটা ফেসিবাদী ব্যবস্থার মধ্যে ছিলাম, যার প্রেক্ষিতে এখন যারা ছাত্র সংগঠন আমরা ফেসিবাদ অ্যান্টি ফেসিস্ট ছাত্র সংগঠন হিসেবে আমরা দাবি করতেছি বা আমাদের বিভিন্ন সংগঠন এখন নতুন করে আসছে, সবার যে এই চিন্তাটা মাথায় আসা উচিত, আবরার ফাহাদকে যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে এবং শহীদ করা হয়েছে এবং ফেনী নদীর যে পানি বন্টন, যেটা হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাটির অঞ্চলের মানুষ হওয়ার কারণে ওইখান থেকে পানিটা স্বাভাবিকভাবে কিন্তু ওইখান থেকে আমাদের দিকেই চলে আসবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে নদীর যে একটা আইন, সে আইন অনুযায়ী পানিটা কিন্তু আমাদের এদিকেই আসার কথা। সেটাকে যে প্রতিমধ্যে বাদ সৃষ্টি করে সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, মানে এই যে সেই জায়গায় সেখানে আবার আমাদের কিছু চুক্তি হয়েছে, সেই চুক্তির আলোকে আমাদেরকে যেভাবে পানি দেওয়ার কথা ছিল সেভাবে দেয়া হয় নাই বলে আবরার ফাহাদ সেখানে কিন্তু আমাদের পক্ষ, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে হয়ে কথা বলছে। সেই পক্ষে কথা বলার কারণে যারা বাংলাদেশ বিরোধী অর্থাৎ বাংলাদেশের বিপক্ষ গোষ্ঠী, যাদেরকে আমরা গত 16 বছর ফেসিবাদী ব্যবস্থা কায়েম হতে দেখেছি, যে সরকার এবং আওয়ামী লীগ, যে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার এবং এই যে তাদের যে জঙ্গি সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্তৃক এই ঘটনা ঘটানো হয়েছে। অর্থাৎ তার অর্থ হচ্ছে কি, এই যে বিষয়টা, এই যে রাজনৈতিক দলটা আলটিমেটলি হচ্ছে আমাদের দেশীয় রাজনৈতিক দল না, এটা হচ্ছে ভারতের মদতপুষ্ট রাজনৈতিক দল, ভারতের দালাল একটা রাজনৈতিক দল, তাদের ভাড়ায় তাদের টাকায় পরিচালিত একটা রাজনৈতিক দল বলে আমরা মনে করি। এবং তাদের যে পতন 5 আগস্ট, সে পতনের পরেও আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তার আশ্রয়টা কিন্তু ভারতই হয়েছে। আপনার কাছে আরো সুনির্দিষ্টভাবে জানতে চাই যে আপনারা এই রায়কে কিভাবে দেখছেন? এই রায়কে আমরা খুবই পজিটিভলি নিচ্ছি, কারণ হচ্ছে এখানে 20 জনকে ফাঁসি দেয়া হয়েছে এবং 5 জনকে যাবজ্জীবন দেয়া হয়েছে। তো এইটা একটা বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের এই যে খুন করার যে প্রবণতা, এই যে প্রতিহিংসার যে প্রবণতা, এই ব্যাপারে একটা যুগান্তকারী রায় হিসেবে যুগান্তকারী রায়। ধন্যবাদ আপনাকে আনিসুর রহমান। দর্শক, আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহি শামসাদ আরা। আমরা আশা করছি তার সাথে আমরা যুক্ত হবে এখন। রুহি শামসাদ আরা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনার কাছে জানতে চাই যে মামলার অন্যতম আসামি মুনতাসির আল জেমি জেল থেকে পালিয়ে গেছে, তাকে এবং আরো সম্ভবত 3 জন আসামি পলাতক অবস্থায় রয়েছে। অবস্থায় মামলার রায় দেওয়া হলো
এবং রায়ে 20 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে, এবং 5 জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। এই রায়কে আপনি কিভাবে দেখছেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মুনতাসির আল জেমি পালিয়ে গেছে, কারাগারে থাকা অবস্থায় কিভাবে পালালো, রাষ্ট্রের দায় কতটা এক্ষেত্রে, এবং যারা পলাতক অবস্থায় আছে তাদেরকে কি এনে তাদেরকে ধরে বিচারের আওতায় আনা সম্ভব হবে? কি মনে হয় আপনার? আপনি যে কথাগুলো বলেছেন ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো যারা আছেন আলোচক, ওনাদের কথা শুনলাম। একটা বিষয় হলো, একটু বলি যে কারাগার থেকে পালিয়ে যাওয়ার বিষয়টা আগে বলি। কারাগার থেকে পালিয়ে গেছে 6 আগস্ট। এই 6 আগস্ট ছিল আমাদের দেশের প্রচন্ড রকমের একটা আনরেস্ট পিরিয়ড, উত্তাল অবস্থা। এই পিরিয়ডের সুযোগে এই একজন আসামি যে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত, সে পালিয়েছে। তো তাকে যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ইকুইপমেন্ট এতটাই উন্নত, যদি তাদের আন্তরিক ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে যে কোনো ভাবেই যে আসামিরা পলাতক আছে এবং জেল পলাতক যে আসামি, প্রত্যেককেই ধরা সম্ভব আমি মনে করি, যদি তারা বর্ডার ক্রস করে না যায়। এটা একটা আশঙ্কা থেকে যায়, কারণ এই আনরেস্ট পিরিয়ডে কিছু মানুষ ওপারে চলে গেছে। এই গেল একটা কথা। আর একটা কথা হলো যে এই যে রায়, নিম্ন আদালতের রায়টাই আমাদের মহামান্য হাইকোর্ট বহাল রেখেছে। হাইকোর্ট বিবেচনা করে এটা বহাল রেখেছে। তো এখন যেটা হয়েছে যে এই রায়ের কার্যকর হবে, এবং তার আগে এরা সংক্ষুব্ধ পার্টি মানে আসামি পক্ষ আপনার অ্যাপিলেট ডিভিশনে যাবে, ফার্দার আপিল করবে। তারপরে যখন যে রায়টাই আসুক সেটাতে যাদের ইমপ্রিজনমেন্ট থাকবে কিংবা ডেথ সেন্টেন্স থাকবে, তারা আবার মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করবে সাধারণ ক্ষমার জন্য। যে কারণে একটা পিরিয়ড যাবে, তারপরে রায় কার্যকর হবে। সেজন্য কিছুটা সময় নেবে, যদিও আপনাদের পরিবার সহ অন্যান্যরা সবাই চাচ্ছে যে এই রায় দ্রুত কার্যকর হোক। এটাই হলো আমার বলা। তাছাড়া আমি যেটা মানে অন্যভাবে মানে সাধারণ দৃষ্টিতে আমার যেটা বক্তব্য, সেটা হলো যে 25 জন আজকে আসামি, সে 25 জন আসলে আমাদের সন্তান এবং মেধাবী সন্তান। এবং আমি মনে করি আমাদের মেধাবী সন্তানরা, মানে যাদের বয়স 20 থেকে 25 বছরের ভেতরে, এরা আমাদের মানে মূল্যবোধের অবক্ষয়ের প্রোডাক্ট। আমাদের যে স্বাধীনতার পর থেকে ধীরে 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 মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে, তার চূড়ান্ত প্রোডাক্ট হলো আমাদের এই ছেলে মেয়েগুলা। এই যে আমাদের ছেলেরা, মানে মেধাবী ছেলেরা আজকে কি হচ্ছে, তাদের আমরা চাচ্ছি বিচারের জন্য, তাদেরকে ফাঁসির জন্য আমরা চাচ্ছি যে তাদের তাড়াতাড়ি ফাঁসি হয়ে যাক। এটাও কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং একটা ঘটনা। তো বিচার যেটা হয়েছে, সঠিকভাবে বিচারের রায় প্রকাশ হয়েছে, সেটা আমরা মনে করছি, এবং এটার দৃষ্টান্তমূলক বিচার হোক, এবং বিচার যাতে আমাদের অ্যাডভোকেট রুহি শামসাদ, আপনি আপনার কাছে আর একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে এবং যাবজ্জীবন যে দেওয়া হলো 25 জনকে, এই রায়কে তারা কেউ এড়াতে পারবে কিনা আপনার কি মনে হয়? তারা কি এড়াতে পারবে? না, রায় এড়াতে পারবেন না, মানে পরে আপিল বিভাগে তারা খালাস পেতে পারেন কিনা, বা কোনোভাবে এড়ানোর কোনো স্কোপ তারা করতে পারবে আপনার? সেটা আসলে দেখেন, বিচারের আগে তো কোনো মন্তব্য করা যায় না। আপিল বিভাগ সেটা বলতে পারবে যে, তবে খালাস পাওয়ার সম্ভাবনা আমাদের দৃষ্টিতে খালাস পাওয়ার সম্ভাবনা নাই। যদি আপিল বিভাগ চিন্তা করে যে কাউকে ডেথ সেন্টেন্স থেকে নিয়ে ইমপ্রিজনমেন্ট দিয়ে দিবে, সেটা করতে পারে, যে যাবজ্জীবন দিয়ে দিবে, সেটাও হতে পারে। সেটা আপিল বিভাগের বিবেচনা। কিন্তু আমি মেরিট দেখে যেটা মনে হচ্ছে মামলা মেরিট দেখে খালাস পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। জি, ধন্যবাদ রুহি শামসাদ, আপনি আমাদের সাথে কষ্ট করে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে আমাদের আজকের এই আলোচনার ভেতর থেকে একটা বিষয় পরিষ্কারভাবে ফুটে উঠেছে। অ্যাডভোকেট রুহি শামসাদারা বলছিলেন যে
স্বাধীনতার পর থেকে আমাদের মূল্যবোধের অবক্ষয় হয়েছে মারাত্মকভাবে। আপনি জীবনের একটা দীর্ঘ সময় পার করে এসেছেন, আপনি প্রিন্সিপাল ছিলেন, আপনার হাতে শত সহস্র তরুণ তরুণী শিক্ষা পেয়েছেন, তারা সমাজের বিভিন্ন অংশে প্রতিষ্ঠা হয়েছেন এবং অনেকে হয়তো ঝরে পড়েছেন। এই যে আপনি দীর্ঘ সময় ধরে জীবনকে দেখেছেন, সমাজকে দেখেছেন, এ সমস্ত নিয়ে আপনি প্রচুর সংখ্যক বই লিখেছেন, এখনও নিয়মিত লিখছেন, কলাম লিখছেন, আমরা জানি, সমাজ নিয়ে ভাবেন, চিন্তা করেন। এই যে সমাজের যে অবক্ষয়, মূল্যবোধের যে অবক্ষয়, এটা দিন দিন বাড়ছে বলেই তো মনে হয় নাকি? এবং কেন বাড়ছে, এই অবস্থা কেন সৃষ্টি হলো? বিশেষ করে বলা হচ্ছে, সব জায়গা থেকে কথা উঠে আসে যে স্বাধীনতার পর থেকে এই অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। কেন হলো? আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গভীর প্রজ্ঞাপূর্ণ প্রশ্ন, এজন্য আপনাকে ধন্যবাদ। অবক্ষয় শব্দটা, মূল্যবোধের অবক্ষয়, এই শব্দটা কিন্তু বিস্তর ব্যাখ্যার অবকাশ রাখে। যেমন আমাদের ইসলাম ধর্মে বা মুসলিম সোসাইটি যে সামাজিক কালচার, রীতিনীতিকে আমরা ইসলামী মূল্যবোধ বা ঐতিহ্য বলে ধারণা করি, অন্য ধর্মাবলম্বী বা ওয়েস্টার্ন কান্ট্রিতে সেই কালচার বা সেই মূল্যবোধকে তারা শেখায় দেয় মনে করে না। তো পৃথিবীতে সমাজতান্ত্রিক দেশগুলোতে তারাও কিছুটা ভিন্ন মত পোষণ করে। তো সার্বিকভাবে আমরা মনে করি যে মূল্যবোধকে যদি এই অর্থে ব্যবহার করা হয় যে মানবিক কল্যাণ এবং মানবাধিকার প্রতিষ্ঠার পথে অগ্রসর হওয়া, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া ইত্যকার যে বৈশিষ্ট্যগুলো ধরে নেওয়া হয়, এটাকে যদি আমরা সার্বিক ধরি, তো সেক্ষেত্রে স্বীকার করতে হবে স্বাধীনতার পরবর্তীতে আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। এটা মৌখিক আলোচনার বিষয় না, এটা পরিসংখ্যানগত হিসাবের ব্যাপার। যেমন পরিসংখ্যান থেকেই দেখা যাবে যে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে, হিসাব দেখে দেখা যাবে যে মূল্যবোধের অবক্ষয়ের কারণে কিন্তু সমাজে বিভিন্ন ক্ষেত্রে তার প্রতিফলন ঘটে। অন্যায়, পাপাচার, রাহাজানি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, লুট ইত্যাদি যা কিছু ঘটে সবই তো মূল্যবোধের অবক্ষয়ের কারণেই। এটা তো একেবারেই পরিসংখ্যানগত হিসাব যে স্বাধীনতার পরবর্তী বছরে কতখানি কীভাবে ছিল, পরবর্তীকালে গ্রাজুয়ালি বর্তমানে কী পর্যায়ে পৌঁছেছে, এটা পরিসংখ্যানগত হিসাব করলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে মূল্যবোধের কতখানি অবক্ষয় ঘটেছে। মূল্যবোধের অবক্ষয় ঘটেছে যেমন একটা সময়ের মধ্য দিয়ে, এটা ব্যাপার। সাথে সাথে আসলে আমাদের ভাবা প্রয়োজন যে এই মূল্যবোধের অবক্ষয়ের পিছনে কোন কারণ দায়ী, কি পরিবেশ দায়ী, এটি হচ্ছে মূল বিষয়। কারণটা কি, কেন ঘটলো মূল্যবোধের অবক্ষয়? সমাজ নিয়ন্ত্রণের চাবিকাঠি হচ্ছে সমাজের যারা কর্ণধর তারা। সমাজ কয়েকটা কর্নার থেকে লালিত হয় বা পরিচালিত হয়। একটা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল, একটা হচ্ছে ধর্মীয় পরিমণ্ডল, একটা হচ্ছে সামাজিক পরিমণ্ডল, মূলত আরো অনেক বিষয় থাকতে পারে, অর্থনীতি থাকে, যুক্ত সাংস্কৃতিক বিভিন্ন রকম থাকতে পারে। তো আমাদের বর্তমান যে মূল্যবোধের অবক্ষয়, এই মূল্যবোধের অবক্ষয়ের পিছনে যদি আমরা মনে করি বা বলি এই কথাটাই যে অবক্ষয়টা ঘটেছে, এর পিছনে আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের আচরণ বা চরিত্র বা তাদের ব্যবহার, তাদের কর্মকাণ্ড সিংহভাগ দায়ী, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ মডেল বলে একটা কথা আছে, সংসারের যিনি প্রধান তাকেই তার অধীনস্থরা অনুসরণ করবে, এটাই তো কথা।
আদর্শ হিসেবে, যে মডেল হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম অনুসরণ করতেন এবং সেই সাহাবায়ে কিরামের ভিতর থেকে তিনি পৃথিবীর সর্বোত্তম মানুষ তৈরি করেছিলেন। যেমন নাকি আমরা মনে করি মানব জাতির ভিতরে নবী আলাইহিস সালামদের পরে খোলাফায়ে রাশেদা ছিলেন সর্বাপেক্ষা উত্তম চরিত্রের অধিকারী। আপনি কত ভালো মানুষ, আমরা কত ভালো মানুষ, এর প্রমাণ হচ্ছে তার ক্রিয়েশনটা কেমন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একেবারেই সর্বনিম্ন স্তরের, যাদেরকে বর্বর বলা হতো, যাদেরকে বলা হতো অন্ধকার জগতের মানুষ, সেই জগতের মানুষগুলোকে তিনি অল্প দিনের ভিতরে আলোকিত মানুষে পরিণত করলেন। এটা একটা আশ্চর্য ঘটনা। আপনি একজন মহান নেতা, আপনার ক্রিয়েশনটা কি? আপনার উত্তরসূরি কারা? আমরা জানি ভ্লাদিমির লেনিনের উত্তরসূরি ছিলেন ট্রটস্কি, তারপরে আরও অনেকেই ছিলেন। আপনার এর মাও সেতুং উত্তরসূরি ছিলেন, জওহরলাল নেহরুর উত্তরসূরি ছিলেন। আমাদের কি বলবো, বাংলাদেশে এখন যারা রাজনীতিবিদের ভিতরে আমরা আছি, তাদের ভিতরে উত্তরসূরি কার কথা বলবো, যে যাদেরকে অনুসরণ করে আমরা তাদের উত্তরসূরিগুলোকে আদর্শিক বলতে পারি। এবং আমরা এখানে খুব পরিষ্কার করে আপনার আলোচনা থেকে বুঝতে পারছি যে আবরার ফাহাদকে যারা হত্যা করেছে তারাও নিশ্চয়ই কোনো ব্যক্তির বা কোনো দলের নেতাদের অনুসারী ছিলেন, এবং তাদের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের মাঝ দিয়ে তাদের দলের নেতাদের চরিত্র এবং তাদের অবস্থান বোঝা যায়। জি, আপনাকে ধন্যবাদ, আপনার আলোচনা থেকে পরিষ্কার। জনাব আনিসুর রহমান, আপনার কাছে একটু আসি। আপনি আলোচনা থেকে একটা পর্যায়ে বলেছিলেন যে ছাত্রদের মধ্যে পরস্পর বিরোধী একটা অবস্থান তৈরি হয়েছে এবং এটা বাংলাদেশের মোটামুটি সব শিক্ষাঙ্গনে এই অবস্থা বিরাজমান, যার প্রেক্ষাপটে আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে। এবং এখানে অনেকগুলো কথা এসছে যে তাকে শিবির নামে হত্যা করা হয়েছে, শিবির সন্দেহে তার ল্যাপটপে চেক করা হয়েছিল, মোবাইলে চেক করা হয়েছিল শিবির হিসেবে তার কি পাওয়া যায়। তারপরে তাকে প্রতিদ্বন্দ্বী ছাত্র হিসেবে হত্যা করেছিল। সবচেয়ে বড় কথা যেটা পরিষ্কার এবং প্রকাশ্য, সেটা হচ্ছে যে ভারতের পানি আগ্রাসন, ভারতের ব্যাপারে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাকে বেসিক্যালি এই হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং তাকে শিবির টিবির ইত্যাদি বিভিন্নভাবে ট্যাগিং করার চেষ্টা করা হয়েছে, ট্যাগ দেওয়া হয়েছে। তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে দেশপ্রেমের জন্য তো জীবন দিতে হলো, তাই নয় কি? এবং এই যে দেশপ্রেমের জন্য জীবন দিতে হলো, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখেন? যারা হত্যা করেছে, তার জীবন কেড়ে নিয়েছে, তারা কিন্তু দেশপ্রেমিক, অরিজিনাল দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে দাবি করতেন। আনিসুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটার যদি আমরা ঐতিহাসিকভাবে যদি পর্যালোচনা করি তাহলে সেখানে দেখতে পাবো সেটা হচ্ছে আপনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে জায়গা এবং ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে যে একটা স্বাধীনতার প্রতীক হচ্ছে আমাদের আবরার ফাহাদ। কারণ হচ্ছে আপনার 1971 সাল পরবর্তী সময় থেকে আমরা যদি আজ অবধি আমরা দেখি তাহলে ছাত্র সংগঠনগুলোর সাথে পারস্পরিক যে প্রতিহিংসা সেটা কিন্তু এখনও রয়ে গেছে। এটা মূল কারণটা কি? এখানে আমাদের অধ্যক্ষ মহোদয় উনি বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন। আসলে লিডারশিপের জায়গায় অর্থাৎ দেশ পরিচালনায় আমরা যারা থাকি এবং যে সময় সর্বসময় আমরা যারা ছিলাম আগের সময়, যেমন 1971 সাল পরবর্তী সময় যিনি ছিলেন আমাদের রাষ্ট্রপতি ছিলেন, আমাদের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, হ্যাঁ, শেখ মুজিবুর রহমান। এখন ওনাকে বলা হচ্ছে যে তথাকথিত জাতির পিতা বলা হচ্ছে, কিন্তু উনি হচ্ছে টাকার বিনিময়ে মারামারি করতে যেতেন ব্যক্তি জীবনে। কথা বুঝেন, মানে পয়েন্টটা দেখেন আপনার। অর্থাৎ একজন যাকে সর্বোচ্চ নেতা মানা হচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই বলতেছে যে এরকম, অনেকে অস্বীকার করতেছে, অনেকে বলতেছে, বা তাদের দল আওয়ামী লীগ যে ফেসিবাদী রাজনৈতিক ব্যবস্থা যারা কায়েম করছে তারা বলতেছে তাদের নেতা, সেই নেতা হচ্ছে মারামারি করতে যেতেন হচ্ছে টাকার বিনিময়ে, সে হচ্ছে তাদের নেতা। টাকার বিনিময়ে শেখ মুজিবুর রহমান হায়ারে মারামারি এটা বলতে চাইছেন? জি জি জি। এখন তার যে সংগঠন আওয়ামী লীগ এবং তার যে সংগঠন ছাত্র সংগঠন ছাত্রলীগ, তাহলে তার অনুসারীরা তো সেভাবে হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ফেসিবাদী ব্যবস্থা,
এই যে আপনার শিবির টেক দিয়ে আমি 2001 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। আমি যখন ইউনিভার্সিটিতে গেছি প্রথম ফার্স্ট ইয়ারে গিয়ে আমাকে কি করতেছে আপনার জন্য রুমের মধ্যে অর্থাৎ কি বলে এটা গেস্ট রুমের মধ্যে নিয়ে গিয়ে ওখানে হচ্ছে নির্যাতনের একটা মানে রুম, এখানে হচ্ছে আপনার সারাদিন এখানে আটকায় রাখতেছে। আপনাকে ধরেন AK-47 অস্ত্র রাইফেল দিছে, আমাকে বলছে এটা ওই রুমে রেখে আসো। এই যে অস্ত্রের ঝনঝনানি ওই সময় যখন আওয়ামী লীগ সরকার ছিল 2000 সালে ওই সময়। এরপরে জোট সরকার আসলো, জোট সরকার আসার পরে ছাত্রদল বা অন্যান্য সংগঠন যেগুলো ছিল তাদের মধ্যে আবার একই কালচার। এরপরে আবার হচ্ছে 2008 সালে নির্বাচন, এরপরে আমরা 2006 সালে দেখলাম ছাত্রদের মধ্যে যারা মারামারি করলো, লগি বৈঠা দিয়ে যারা হত্যাকাণ্ড প্রকাশ্যে রাজপথে 2006 সালের 28 অক্টোবরে হত্যাকাণ্ড করছে, তারা কিন্তু ছাত্র সংগঠনের নেতা। ছাত্র ইউনিয়নের এই যে বাপ্পাদিত্য বসু, সে কিন্তু ওখানে কিন্তু লাশের উপর নাচানাচি করছে, নৃত্য করছে, সে হচ্ছে ছাত্র সংগঠনের একজন নেতা। এরপরে আসেন আপনার হচ্ছে আপনার ধরেন এর পরবর্তী সময় যে গত 16 বছরে আপনি ফেসবুকে একটা কথা লিখছে, এই জন্য আমার এক কর্মকর্তা, আমার অফিসের কর্মকর্তা, তার জন্য আমার অফিস শুদ্ধ ওখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে। অর্থাৎ র্যাব পুলিশ এসে ঘেরাও করে রাখছে। সে একটা স্ট্যাটাস দিয়েছে, শুধুমাত্র সামান্য একটা স্ট্যাটাস। অর্থাৎ এই যে আবরার ফাহাদ আমাদের যে এই যে সামান্য একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাদের মধ্যে এইটুকু সহ্য হয় নাই। তাহলে কীরকম দেশ বিরোধী তারা ছিলেন। এখন সেরকম একটা রাজনৈতিক দল, আমরা যেটা মনে করি সেরকম একটা ফেসিবাদী রাজনৈতিক দল, এবং তাদের ছাত্র সংগঠন তো অলরেডি নিষিদ্ধ করা হয়েছে। যাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ, এবার তাদের জাতীয় সংগঠন কেন নিষিদ্ধ হবে না? স্বাভাবিকভাবে নিষিদ্ধ করা উচিত। আমার মনে হয় এখানে একটা এক্সাম্পল হবে। সে এক্সাম্পলের পার্সপেক্টিভে আমাদের যে ছাত্রদের যে প্রতিহিংসাটা, এই যে পারস্পরিক, এখানে যদি সত্যিকার শিক্ষার চর্চা হয়, অর্থাৎ প্রত্যেকের প্রতিযোগিতা হয় হচ্ছে শিক্ষা বা ছাত্রদের কল্যাণে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে সমাধান হতে পারে একমাত্র। আলোচনা ফিরছি। প্রিন্সিপাল নাজমুল হুদা, আপনার সাথে শেষ পর্যায়ের আলোচনায় আপনার কাছ থেকে শুনতে চাই। পবিত্র রমজান মাস চলছে, আপনি জীবনের অনেকটি বছর পার করেছেন, সমাজের অনেক কিছু দেখেছেন। সবসময় বলা হয়, এবং বাংলাদেশ প্রধানত মুসলিম সংস্কৃতির দেশ, মুসলিম ধর্মের অনুশাসনে যদিও না চলে না, তবে মুসলিম সংস্কৃতির প্রভাব এই বাংলাদেশের উপরে ব্যাপক। প্রতি বছর রোজা আসে, রমজান পালন করে, তারপরেও মানুষের ভেতরে এই যে মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় প্রতিনিয়ত ঘটেই চলেছে, মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটেই চলেছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? রোজা রমজান আসলে আমাদেরকে কেন উন্নত চরিত্রের অধিকারী করে তুলতে পারছে না? সংকটটা কোথায় আসলে? সমাধানটা কি? যদি সংক্ষেপে একটু আলোচনা করেন। রমজান বা রোজা ইসলামী ফরজ স্তম্ভের পঞ্চস্তম্ভের অন্যতম। আল্লাহ পাকের দেওয়া ফরজ বিধান, অনেক সম্মানিত ইবাদত। সার্বিকভাবে রোজা অত্যন্ত গুরুত্বময় বা সম্মানজনক একটা ইবাদত। আমাদের আত্মার উপরে কেন প্রভাব ফেলছে না, সমাজের উপরে কেন প্রভাব ফেলছে না, এর কতগুলো জিনিস আমাদেরকে একটু খোঁতায় দেখলে ভালো হয়। আল্লাহ পাক রমজান মাস প্রতি বছর পাঠান। তিনি রমজানকে শুধু রোজা রাখার জন্য না, মুসলিম সমাজে অর্থনৈতিক সমতা, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম রোজা। অন্যতম মাধ্যম। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ। কয় নম্বর স্তম্ভ? তৃতীয় স্তম্ভ। আমরা যে বলি বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, 5টা ভিত ইসলামের, নামাজ, রোজা, হজ, জাকাত, কথাটা সঠিক নয়। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। জাকাত পবিত্র কালামে পাকে যেখানে নামাজের কথা আছে সেখানে জাকাতের কথা আছে কালামে পাকে। আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত। আমরা যারা কোরআন তেলাওয়াত করে আমরা সবাই জানি।
এটাকে আমরা জাকাতকে গুরুত্ব প্রদান করে আমরা সমাজে অর্থনৈতিক ব্যবস্থার মুক্তি করতে পারিনি, মুক্তি দিতে পারিনি। যে জিনিসটা আল্লাহ রসুল সেই সুদী সমাজকে মুক্ত করে ফেলেছিলেন জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আরবের, অথচ আমরা ওনার দেখানো পথে আমরা সেই সুদী সমাজ থেকে মুক্তি পাইনি। ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম গাণিতিকভাবে, ধর্মীয়ভাবে অর্থনৈতিক আয়ের কর বা আয়ের জাকাত নির্ধারণ করেছে। যেমন সারা বছর খরচ খরচা বাদে যে অর্থ থাকবে সে অর্থের 2.5% জাকাত দিতে। আমরা আর 3-4 মিনিট পাবো মনে হয় আলোচনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টে। সেক্ষেত্রে আমরা সে জাকাতের গুরুত্ব বর্তমানে দিচ্ছি না। অন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একই অবস্থা। আল্লাহ রসুল বলেছেন যে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রসমুহু, আগামী দিন এমন আসবে ইসলামে শুধু রসম বা লৌকিকতা থাকবে, প্রাণটা থাকবে না। এখন আমাদের ভিতরে যে ইবাদত অনেকটাই লৌকিকতা পর্যবেসিত হয়েছে। রোজার হক আদায় করে আমরা রোজা পালন করতে পারছি না, নামাজের হক আদায় করে আমরা নামাজ আদায় করতে পারছি না, আমরা জাকাতের হক আদায় করে জাকাত আদায় করতে পারছি না। যে কারণে এই সমস্ত ইবাদত থেকে যে ফায়দা আসা উচিত ছিল তা আসতে পারছে না। সে কারণেই আমরা এই মাসে বা এই ইবাদত বন্দেগীর মাধ্যমে সমাজে যে প্রতিক্রিয়ার কথা ছিল, যে ফায়দা আসার কথা ছিল, সেটা আমরা পাচ্ছি। জি, ধন্যবাদ প্রিন্সিপাল নাজমুল হুদা। জনাব আনিসুর রহমান, আপনার কাছ থেকে একদম শেষ পর্যায়ে ও সংক্ষেপে একটু বলবেন। এই আলোচনার ভিতর দিয়ে আমাদের আজকে টকশো শেষ হয়। মূলত ভারত বিরোধিতা করতে গিয়ে আপনার ফাহাদকে জীবন দিতে হয়েছে, এটা কেন হলো? এটা কি আদৌ কোনোভাবেই কাম্য বা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য হতে পারে বা কাঙ্ক্ষিত ছিল? তাহলে কি এদেশের কাছে একটা শ্রেণীর মানুষের কাছে বাংলাদেশের চেয়ে কি ভারত বেশি প্রিয়? তাই কি প্রমাণ হয় না? এবং অথচ তারা কিন্তু নিজেদেরকে বেশি দেশপ্রেম বলতো। কি মনে হয়? এখন আমাদের দেশে আসলে একটা বিষয় আপনি খেয়াল করবেন, গত যে খুব সুন্দর একটা প্রশ্ন করছে, আপনাকে ধন্যবাদ। মানে গত 16 বছর যারা বলছে যে আমরা স্বাধীনতার পক্ষে, হ্যাঁ, যারা স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে যারা দাবি করেছে, তারা কিন্তু মুখে দাবি করেছে, তাদের মধ্যে আমরা চেতনা দেখেছি কিন্তু কার্যকারিতা দেখি নাই। মানে ওদের মুখে দেখেছি চেতনার মতোই বক্তব্য যে লৌকিকতা ছিল, মানুষের সামনে অ্যাপ্রোচ ছিল যে আমরা খুব দেশাত্মবোধ আমাদের মধ্যে আছে, দেশাত্মবোধ ব্যাপক, কিন্তু প্রকৃতপক্ষে ছিল না, সত্যিকার অর্থে দেশপ্রেম ছিল না। যদি থাকতো তাহলে আবরার ফাহাদের মতো এরকম অসংখ্য ছাত্রদেরকে প্রাণ দিতে হতো না। শুধু আবরার ফাহাদ না, আমাদের 1969 সালে স্বাধীনতার আগেও শুধুমাত্র মেধাবী শিক্ষার্থী হওয়ার কারণে বায়োকেমিস্ট্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র শহীদ আব্দুল মালেক, ওনাকে কিন্তু তুফাইল আহমেদ যে সাবেক যে মন্ত্রী ছিল, সেই তুফাইল আহমেদ, নায়েক জসিম সহ ওনারা কিন্তু নৃশংসভাবে একটা বক্তব্য দিয়েছেন শিক্ষা ব্যবস্থার পক্ষে, অর্থাৎ ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলার কারণে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার অপরাধ সত্ত্বেও ইসলামী শিক্ষা ব্যবস্থার জন্য কথা বলছেন। আজকে যদি সেই ইসলামী শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন পরবর্তী স্বাধীনতা পরবর্তী সময় থাকতো, তাহলে হুজুর বা অধ্যক্ষ মহোদয় উনি যে কথাটা বলছেন, সেটাতে প্র্যাকটিসিং মুসলিম যদি আমি হই, অথবা যারা হিন্দু ধর্মের আছেন তারা যদি প্র্যাকটিসিং হিন্দু হয়, ধর্মের যে মর্মবাণী সত্যিকার অর্থে বাস্তবায়ন হতো, বা সত্যিকার অর্থে তাদের নিজস্ব জীবনে মানে তারা যদি রাখতো, মানে প্রতিষ্ঠিত রাখতো, তাহলে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো তৈরি হতো না। এবং ছাত্রদের অধিকার সংশ্লিষ্ট রাজনীতি যদি তারা করতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। আপনার আলোচনা থেকে যে সত্যিকার অর্থে দেশপ্রেম যদি এই সমস্ত ব্যক্তির ভেতরে থাকতো, তাহলে আবরার ফাহাদের মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারতো। জি, ধন্যবাদ আনিসুর রহমান আপনাকে, ধন্যবাদ প্রিন্সিপাল নাজমুল হুদা আপনাকে। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আলোচনা শুনছিলাম আবরার হত্যা এবং আমাদের দেশপ্রেম। আলোচনা থেকে খুব পরিষ্কার হয়েছে যে যারা আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছিল, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা প্রকৃতপক্ষে মানুষরূপী হয়তো অবয়বে মানুষ, কিন্তু ভেতরে তাদের মনুষ্যত্ব ছিল না, তাদের ভিতরে দেশপ্রেম ছিল না। হয়তো মুখে দেশপ্রেমের অনেক ফুলঝুরি ছুটত, কিন্তু প্রকৃতপক্ষে তাদের ভেতরে দেশপ্রেম ছিল না। তাদের ভেতরে বাংলাদেশের প্রতি যত ভালোবাসা ছিল তার চেয়ে বেশি ভালোবাসা ছিল বা আনুগত্য ছিল ভারতের প্রতি, যার প্রেক্ষাপটে
প্রেক্ষাপটে বা যার পরিপ্রেক্ষিতে আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে। দর্শক, আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আশা করছি পরবর্তী আলোচনা আপনাদের সবাইকে আবারও সঙ্গে পাবো। খোদা হাফেজ।